গল্পের শুরুতেই একটি দুর্গম দ্বীপ দেখানো হয় যেখানে একটি ওয়াচ টাওয়ার দেখা যায়, আর সেই ওয়াচ টাওয়ারের মধ্যেই থাকে এই গল্পের মূল চরিত্র মাইক মেশন। একদিন সে লক্ষ্য করে একটি সাপ্লাই নৌকা তার তীরের দিকে এগিয়ে আসছে, আর সেই সাপ্লাইতে রয়েছে মাইকের পুরো সপ্তাহের খাবার ও পানির ব্যবস্থা। এরপর দেখা যায় সেই দ্বীপে পৌঁছানোর আগেই সেই লোকটা তার ভাইজে জাসিকে একটা নৌকায় করে খাবার ডেলিভারি করতে পাঠিয়ে দেয়। দেখা যায় জাসি সেই খাবারগুলো ডেলিভারি দেওয়ার সময় দরজার সামনে মাইকের জন্য একটা উপহার রেখে দেয়। আসলে মেয়েটি চাইছিল সে যেন একবার হলেও মাইককে দেখে বা কোনোভাবে পরবর্তীতে তাকে চিনতে পারে, কিন্তু মাইক এসব পাত্তা দেয় না। সে জাসির সামনেই আসে না, জাসিও সেখান থেকে ফিরে যায়। এভাবে বেশ কিছু মাস পার হয়ে যায়। দেখা যায় মাইক একেবারে সাধারণভাবেই তার দিনগুলো পার করছিল। সে সবসময় চুপচাপ নিজের ঘরের মধ্যে বসে থাকত, আর আপন বলতে তার কাছে একটি কুকুর ছিল যে তার সাথেই থাকত। সে একা একা দাবা খেলে কিছুটা সময় কাটাতো। এমনই একদিন আবারও জাসি খাবার ডেলিভারি করার জন্য দ্বীপে আসে, আর আজকে জাসি বাইরে এসে মাইককে ডাকতে শুরু করে। আর দেখা যায় অদ্ভুতভাবে আজকে মাইকও ঘর থেকে বাইরে বেরিয়ে আসে ডাক শুনে। আর জাসি মাইককে জিজ্ঞাসা করে, আমি তো প্রতিবারই খাবারের সাথে তোমার জন্য একটা গিফট পাঠাই, কিন্তু তুমি তো কখনোই আমার সেই গিফটগুলো কখনো খুলেই দেখোনি। এসব শুনে উল্টো মাইক তাকে বলে বসে, তোমার এখানে আসার কোনো দরকার নেই। এই কথা শুনে জাসি মাইককে বলে দেয়, তুমি একজন বাজে মানুষ। মাইকও তার কথায় পাত্তা না দিয়ে মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। জাসিও তার নৌকার দিকে ফিরে যেতে শুরু করে, তবে যাওয়ার পথে জাসির নৌকা ঝড়ের মুখে পড়ে যায়, আর নৌকাটা উল্টে জাসি পানিতে পড়ে যায়। এদিকে জানালা দিয়ে এইসব মাইক দেখে ফেলে। সে তখন কিছু না ভেবে দ্রুত ঘর থেকে বেরিয়ে নিজের নৌকা নিয়ে বেরিয়ে পড়ে ঝড়ের মধ্যে। সে পানিতে ঝাঁপ দিয়ে জাসির নৌকার কাছে গিয়ে তাকে খুঁজতে শুরু করে, তবে সে দেখতে পায় জাসির চাচা পানিতে ডুবে মারা গেছে। সে কোনোভাবে জাসিকে নৌকায় তুলে আনে। অনেক চেষ্টার পর শেষমেশ জাসি জ্ঞান ফিরে পায়। মাইক জাসিকে নিজের ঘরে নিয়ে আসে। এরপর সে লক্ষ্য করে জাসির পায়ে অনেকটাই চোট লেগেছে, তবে মাইক না লুকিয়ে জাসির চাচার মৃত্যুর খবরটা তাকে জানিয়ে দেয়। এই কথা শুনে জাসি ভীষণ ভেঙে পড়ে। পরদিন সকাল হলে মাইক জাসির কাছে আসে আর তার পায়ের ক্ষত চেক করে। সে বুঝতে পারে ক্ষতটা বেশ গভীর। মাইক সেই জায়গায় ভালো করে পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। জাসি মাইককে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ফ্যামিলিকে কোনো খবর দিয়েছ? এই কথা শুনে মাইক বলে, আমি খুব ভালো করেই জানি যে তোমার বাড়িতে কেউ নেই, তুমি তো তোমার চাচার সাথেই থাকতে। জাসি বুঝতে পারছিল না যে মাইক কি করে তার বিষয় এত কিছু জানতে পারল। এখানে মাইক জাসিকে বলে, আমি আর তোমার চাচা আগে খুব ভালো বন্ধু ছিলাম, এমনকি আমরা দুজনে একসঙ্গে নেভিতে কাজ করতাম। এসব কিছু বলার পর মাইক জাসিকে ঘরে রেখে নিজের রোজগার কাজ করার জন্য বাইরে চলে যায়। মাইক যাওয়ার পর জাসি সেই ঘরে ছোট্ট একটা চাকু দেখতে পায় এবং সেটা নিজের কাছে রেখে দেয় আত্মরক্ষার জন্য। এরপর রাত হলে জাসি ভয়ানক কিছু একটা দেখে তার ঘুম ভেঙে যায়। জাসির আওয়াজ পেয়ে মাইকের ঘুম ভেঙে যায়। এরপর যখন মাইক জাসির কাছে আসে তখন জাসি তার কাছে থাকা ছুরিটি বের করে সামনে আনে। এটা দেখে মাইক তেমন কিছুই বলে না, উল্টো সে জাসির হাত থেকে ছুরি নিয়ে জানায় যদি কোনোদিন প্রয়োজন পড়ে তবে ছুরিটা কিভাবে ধরবে তা শিখিয়ে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। দেখা যায় এখন মাইক জাসিকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করেছে, আর জাসিও এখন মাইকের কুকুরটার সঙ্গে সারাদিন সময় কাটায়। সে সব সময় কুকুরটার সঙ্গে খেলাধুলা করে, এমনকি সে ওই কুকুরটার নাম রাখে টমি। এরপর একদিন মাইক দাবা খেলতে গেলে জাসিও জানায় সেও খুব দাবা খেলতে পছন্দ করে। এতে করে মাইক বেশ ইমপ্রেস হয়ে যায়। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন মাইক এসে জাসির পায়ের ক্ষতস্থান চেক করে, তবে সে লক্ষ্য করে ক্ষত জায়গাটি এখনও শুকায়নি। তাই মাইক ঠিক করে যে ওষুধ আনার জন্য মেইনল্যান্ডে যাবে। এরপর সে রেডি হয়ে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। সে একটা দোকানে গিয়ে নিজের মুখ লুকিয়ে ঔষধ কিনছিল। অন্যদিকে দেখা যায় লন্ডনের একটি জায়গায় সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি শুনানি চলছিল। সেখানে দেখা যায় শ্যাম নামের একজন অফিসারের শুনানি চলছিল, কারণ এই লোকটা নাকি ইভা ড্যাপস নামের একটি প্রোগ্রাম বানিয়েছে, যেটা দুনিয়ার সব ফোন হ্যাক করে তাদের কল লিস্ট ও ডেটা অবৈধভাবে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর কাছে বিক্রি করে দেয়। এটি ছিল মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি রাইট লঙ্ঘনের একটি কাজ। তবে শ্যাম নিজের পক্ষে যুক্তি দিয়ে জানায় তার এই প্রজেক্টের মাধ্যমে অসংখ্য সন্ত্রাসী হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে, এমনকি এর ফলে লাখ লাখ মানুষের প্রাণ বেঁচে গেছে। কিন্তু এত কিছুর পরেও কোর্ট সেই প্রোগ্রামটি বন্ধ করার নির্দেশ দেয়। এরপর শ্যাম এই বিষয়ে কথা বলার জন্য সোজা গিয়ে হাজির হয় প্রাইম মিনিস্টার ড্যানির কাছে। যদিও ড্যানি খুব ভালো করে জানত যে এই প্রোগ্রামটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তবুও সামনে আসা নির্বাচনের কথা ভেবে সে কোর্টের বিরুদ্ধে যেতে চাইছিল না। তাই সে চাইলেও এখন কিছুই করতে পারবে না। সে শ্যামকে বুঝিয়ে বলে নির্বাচন পর্যন্ত কোনোভাবে নিজেকে শান্ত রাখতে। সে পাশাপাশি জানায় যদি কোনো অপারেশন সে করেও সেটা যেন সবার চোখ এড়িয়ে করা হয়। এই কথা শুনে শ্যাম প্রধানমন্ত্রী ড্যানির কথা সম্মতি জানায়। এদিকে মাইককে দেখা যায় সে ঔষধের সাথে সাথে জাসির জন্য কিছু জামাকাপড় কিনে আনে। তবে সেখান থেকে যাওয়ার পথে কিছু ব্লগারদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে রেকর্ড হয়ে যায়, যা MI6 এর নজরে পড়ে যায়। তারা তখনই মাইকের ফেস স্ক্যান করে নেয়।
আর দ্রুত মাইকের পুরো ইনফরমেশন সেই কোম্পানির নতুন ডিরেক্টর রোজের কাছে পৌঁছে যায়। এরপর যখন মাইকের ফাইল চেক করা হয় তখন সেখানে দেখতে পায় মাইকের চেহারা অন্যরকম ছিল, এমনকি সে আগে সন্ত্রাসী ছিল যে কিনা তাদের দেশে অনেকবার বোমা হামলা চালিয়েছে। এরপর রোজ দ্রুত তার টিমকে অর্ডার দেয় একটি ফোর্স বানিয়ে মাইককে ধরার জন্য। এদিকে মাইক ফিরে এসে জাসি সেই ক্ষতস্থানে নতুন ঔষধ লাগিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দেয় আর তাকে সেই নতুন জামা কাপড় দিয়ে দেয়। এতে জাসি ভীষণ খুশি হয়ে যায়। এরপর রাতে যখন তারা খাবার খেতে বসে তখনই হঠাৎ করে মাইক বাইরে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে দ্রুত তার দূরবীন দিয়ে সামনে তাকালে দেখতে পায় একটি ছোট্ট নৌকা এইদিকেই আসছে। নৌকা থেকে অনেকজন অফিসার দ্বীপে নেমে আসে, কিন্তু মাইক কোনোভাবেই ভয় পাওয়ার লোক ছিল না। দেখা যায় মাইক অনেক আগেই ওই দ্বীপে অনেকগুলো ফাঁদ পেতে রেখেছে। সে এক এক করে সেগুলো সক্রিয় করতে শুরু করে দেয়। এতে করে বেশিরভাগ অফিসার সেই দ্বীপে ঢোকার পথে মাইকের ফাঁদে পড়ে প্রাণ হারায়। এর মধ্যেই একজন অফিসার মাইককে দেখে ফেলায় ফায়ারিং করতে শুরু করে, এমনকি একটি গুলি মাইকের গায়েও লেগে যায়, কিন্তু এতে মাইকের তেমন কিছুই হয় না। সে একা একাই সমস্ত অফিসারদের খতম করে দেয়। সেই অফিসারদের কেউই মাইকের দুর্ধর্ষ ফাইটিংয়ের স্কিলের সঙ্গে পেরে ওঠে না। তবে হঠাৎ করেই তাদের মধ্যে একজন অফিসার মাইকের ঘরে ঢুকে পড়ে। তখন জাসিকে বাঁচানোর জন্য টমি অফিসারের ঘাড়ে কামড়ে দেয়, কিন্তু লোকটি টমিকে গুলি করে মেরে ফেলে। এরপর সে জাসিকে ধরে সেখান থেকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাইক সেটা দেখে ফেলায় সেই অফিসারকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। এরপর সে জাসিকে একটা জায়গায় লুকিয়ে রাখে যাতে করে কেউ তাকে কোনো ক্ষতি করতে না পারে। এরপর সে আবারও ফাইট করতে শুরু করে দেয়। লড়াই শেষে সে দ্রুত জাসির কাছে চলে আসে এবং জানায় এখনই তাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। এরই মধ্যে টমির মৃতদেহ দেখে মাইক ভীষণ ভেঙে পড়ে, কিন্তু এখন তাদের কাছে এতটা সময় ছিল না যে টমির জন্য শোক পালন করবে। এরপর সে জাসিকে সাথে নিয়ে সেখান থেকে একটা নৌকায় করে পালিয়ে যায়। এদিকে MI6 এর ডিরেক্টর রোজ এই পুরো অপারেশনটি অফিসে বসে লাইভ দেখছিল। মাইকের স্কিল দেখে সে খুব ভালো করে বুঝে যায় যে এই লোকটা কোনো সাধারণ লোক নয়। তাই এবার মাইককে মারার জন্য তার সবচেয়ে দক্ষ অফিসার জেমসকে পাঠানোর প্ল্যান করে। অন্যদিকে যাওয়ার পথে জাসি লক্ষ্য করে যে মাইকের শরীর থেকে রক্ত ঝরছে। জাসি মাইকের কাছে ওই লোকগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। মাইক জানায় ওই লোকগুলো ছিল তার অতীতের ভূত, তারা তাকে ভয় দেখানোর জন্য এখানে এসেছিল। এসব বলার পর সে জাসির হাতে একটা বন্দুক তুলে দেয় এবং কিভাবে সেটা চালাতে হবে তাও শিখিয়ে দেয়। এরপর সে একটা ঘর দেখে নিজের নৌকাটি থামিয়ে নেমে পড়ে, কারণ তার ক্ষতের চিকিৎসা করার জন্য মেডিকেল কিটের প্রয়োজন ছিল। সে সোজা একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখনই সেই ঘরের একটি ছোট্ট বাচ্চা মাইককে দেখে ফেলে, আর সঙ্গে সঙ্গে ছেলেটির বাবাও সেখানে এসে মাইকের দিকে গান পয়েন্ট করে নেয়। এরই মধ্যে সেখানে জাসিও চলে আসে এবং সেই লোকটার দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। সে মাইকের ক্ষতস্থান দেখিয়ে সাহায্যের জন্য অনুরোধ করে। এতে সেই লোকটা সাহায্যের জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে MI6 এর একজন অফিসার পর্যবেক্ষণ করে রোজকে জানায় যে তারা যেই লোকটার সঙ্গে মাইকের তথ্য মেলাচ্ছিল সেটা আসলে মাইক ছিল না, কেউ ইচ্ছা করে তাদের এই ভুল তথ্য পাঠিয়েছিল। এমনকি তারা আরও তদন্ত করে জানতে পারে যে মাইকের সব তথ্য কেউ উদ্দেশ্যপ্রণীতভাবে ডিলিট করে দিয়েছে। তার পরিবর্তে সেখানে শুধুমাত্র একটি রেকর্ড সেভ করে রাখা হয়েছিল। এরপর তারা আরও ভালো করে খোঁজাখুঁজি করতে গিয়ে একসময় মাইকের ব্যাপারে কিছু আসল তথ্য পেয়ে যায়, কিন্তু সেটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ মাইক ছিল MI6 কোম্পানির একজন প্রাক্তন এজেন্ট। এসব দেখে রোজ কিছুতেই বুঝতে পারছিল না যে এসব কেন করা হয়েছে, আর তাদের সব প্রশ্নের উত্তর শুধুমাত্র শ্যামের কাছেই ছিল। এদিকে শ্যামও এটা জেনে যায় যে মাইক এখনও বেঁচে আছে। সে কিছুতেই বুঝতে পারছিল না যে মাইক কিভাবে এখন পর্যন্ত বেঁচে থাকতে পারে। সে দ্রুত জেমসকে জানায় যে মাইক একসময় একজন ব্ল্যাক ডেল্টা ছিল, তাই যেন ওকে দেখা মাত্রই গুলি করা হয়, আর মাইকের সাথে থাকা মেয়েটিকেও মেরে ফেলার নির্দেশ দেয়। এদিকে মাইকের সেই ক্ষত জায়গাটি পরিষ্কার করে এই লোকটা ঔষধ দিয়ে ব্যান্ডেজ করে দেয়। তবে সেখান থেকে যাওয়ার আগেই মাইক বুঝতে পারে যে ওই বাচ্চা ছেলেটি তাদেরকে না জানিয়ে পুলিশকে কল করে দিয়েছে। পুলিশ দেখে মাইক ওই পরিবারকে দ্রুত লুকিয়ে পড়তে বলে। এরই মধ্যে পুলিশ টিম পুরো বাড়িটিকে ঘিরে ফেলে। রোজ মনিটরের সাহায্যে সবকিছুই দেখছিল। পুলিশ অফিসাররা ঘরে ঢুকতেই সেই ছোট্ট ছেলেটি আর তার বাবা ঘর থেকে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্নাইপার নিয়ে পজিশনে থাকা জেমস সেই লোকটাকে গুলি করে দেয়। মাইক এসে কোনোভাবে ওই ছোট্ট ছেলেটিকে বাঁচিয়ে নেয়। এরপর সে জাসিকে নিয়ে পেছনের দিক দিয়ে পালিয়ে যায়। দেখা যায় সেখানেও পুলিশ ছিল, কিন্তু তারা কেউই মাইকের কিছুই করতে পারে না। মাইক একাই সেই অফিসারদের সঙ্গে লড়াই করতে শুরু করে। সে অফিসারদেরকে মেরে তাদের অস্ত্র নিয়ে একটি গাড়িতে করে বেরিয়ে পড়ে। এরই মধ্যে জেমস সেটা দেখে ফেলে এবং মাইকের গাড়ির পিছু নিতে শুরু করে এবং অনবরত ফায়ারিং করতে থাকে, কিন্তু মাইক বুদ্ধি বলে জেমসের গাড়িটা উল্টে দেয় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রোজ শ্যামকে ডেকে পাঠায় এবং মাইকের ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করে। সে জানতে চায় মাইকের সব তথ্য কেন ডিলিট করা হয়েছিল। শ্যাম জানায় অনেক বছর আগে সে ব্ল্যাক ডেল্টা ডিপার্টমেন্ট বানিয়েছিল এবং মাইকে ছিল সেই ডিপার্টমেন্টের প্রথম বস। সে ছিল একজন এলিট অ্যাসাসিন। সে ওই ডিপার্টমেন্টের প্রতিটা অর্ডার অক্ষর অক্ষরে পালন করত। এমনকি মাইক বড় বড় ভয়ানক লোকদেরকে এক নিমিষে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখত।
তবে একদিন শ্যাম মাইককে একজন বিদেশি লোককে মারার অর্ডার দেয়, কারণ সেই লোকটা তাদের দেশের জন্য বড় হুমকি ছিল। কিন্তু মাইক মুখের উপরে না করে দিয়ে সেই কাজটা করেনি। সেই থেকে শ্যাম ভাবছিল মাইক হয়তো সেই টার্গেটের সঙ্গে হাত মিলিয়েছে। এরপর শ্যাম রোজকে বলে মাইক হলো একজন ভয়ানক এজেন্ট, যাকে থামানো এতটা সহজ নয়। তাকে থামাতে হলে সব অফিসারদের কাজে লাগাতে হবে। তাকে একা ভেবে যদি অল্প কিছু অফিসার পাঠানো হয় তবে সে একাই পুরো টিমকে ধ্বংস করে দিবে। কিন্তু রোজ শ্যামের এই কথায় তেমন একটা বিশ্বাস করতে চাইছিল না। তাই সে নিজেই এবার মাইকের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর জানতে পারে মাইককে যেই লোকটিকে মারার মিশন দেওয়া হয়েছিল সে একজন বিজ্ঞানী ছিল, যার নাম ছিল চ্যাট। সেই বিজ্ঞানী সাধারণ মানুষের জন্য ক্যান্সারের চিকিৎসার বিনামূল্যের ঔষধ বানিয়েছিল। এতে করে বড় বড় ঔষধ কোম্পানিগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছিল। আর সেই কোম্পানিগুলোর কথায় শ্যাম মাইককে বিজ্ঞানী চ্যাটকে মারার মিশন দিয়েছিল, কারণ চ্যাট যদি বিনামূল্যে ক্যান্সারের ঔষধ বিতরণ করত তবে অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান হতো। এসব জানতে পেরেই মাইক বিজ্ঞানীকে মারতে রাজি হয়নি এবং MI6 এর বিরুদ্ধে চলে গিয়েছিল। এমনকি শ্যাম সিকিউরিটি ক্যামেরার সাহায্যে ভালো করেই বোঝা যায় যে রোজ তার ব্যাপারে সবটা জেনে গেছে। এর জন্য সে সতর্ক হয়ে যায়। অন্যদিকে মাইক আর জাসিকে দেখা যায় তারা এক অজানা পথ দিয়ে এগিয়ে যাচ্ছে। জাসি মাইককে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে তোমার ফ্যামিলির কাছে নিয়ে যাচ্ছ? এই কথা শুনে মাইক জানায় যে তার কোনো ফ্যামিলি নেই, কারণ ফ্যামিলি হলো একজন মানুষের সবথেকে বড় দুর্বলতা, আর ফ্যামিলির কারণে যে কোনো সময় বিপদ এসে হাজির হয়। এরপর মাইক তাকে নিয়ে একটা চার্চে প্রবেশ করে। সেখানে থাকা ডিক নামের একজন ফাদারের সঙ্গে দেখা হয়ে যায়। জানা যায় এই ডিকও একসময় মাইকের পার্টনার ছিল এবং সেও MI6 এর একজন প্রাক্তন IT অফিসার ছিল। মাইকের সাথে এমন একটি বাচ্চা দেখে ডিক বেশ অবাক হয়ে যায়। মাইক তাকে বুঝিয়ে সবটা বলে এবং তাদের বিপদের কথা জানায়। সে জানায় তাদেরকে মারার জন্য এজেন্টরা চারদিকে ছড়িয়ে পড়েছে। এরপর ডিক তার রুমে সে সিস্টেম অ্যাক্টিভ করে দেয় এবং খোঁজার চেষ্টা করে যে এত বছর পর MI6 এর এজেন্ট কেন মাইকের পেছনে পড়ে আছে, এমনকি তার নতুন পরিচয় তারা কিভাবে জানতে পারল। দেখা যায় মাইকের প্রোফাইলের সঙ্গে একজন সন্ত্রাসীর প্রোফাইল যোগ করে দেওয়া হয়েছে, যাতে তাকে অপরাধী প্রমাণ করা যায়। তারা ভালো করে বুঝতে পারে যে এইসবের পেছনে শ্যাম রয়েছে। সব দেখে মাইক জিসির হাতে জাসিকে সঁপে দিয়ে জানায় যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান করছে ততক্ষণ ডিক যেন জাসিকে দেখে শুনে রাখে। প্রথমে ডিক রাজি হতে চাইছিল না। এরই মধ্যে ডিকের টেবিলে রাখা ক্যান্সারের ওষুধগুলো দেখতে পায় জাসি এবং সেগুলো সে চিনেও ফেলে। জাসি জানায়, আমার মা অনেক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। আমার মা এই ওষুধগুলোই খেত। এই কথা শুনে ডিক আর সহ্য করতে পারে না। সে মাইককে জানায় যে 5 মাস আগে তার ক্যান্সার ধরা পড়েছে। নিজের বন্ধুর এই অবস্থার কথা শুনে মাইক ভীষণ কষ্ট পায়। তারপর তারা ঠিক করে চেইন নামের একজন লোকের সঙ্গে গিয়ে তারা দেখা করবে। যদিও সেই লোকটা একজন ভয়ঙ্কর অপরাধী ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের সাহায্য করতে পারত। ডিক গাড়ি বের করার জন্য ঘর থেকে বাইরে আসে। এরই মধ্যে মাইকের মনে সন্দেহ হয় যে খারাপ কিছু হতে চলেছে। ঠিক তখনই সেখানে জেমস চলে আসে এবং দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। যেহেতু তারা দুজনে হাইলি ট্রেন্ড অফিসার ছিল তাই তাদের লড়াই ছিল মারাত্মক লেভেলের। তবে একসময় মাইক জেমসকে আহত করে সেখান থেকে পালিয়ে আসে এবং জাসিকে সাথে করে ডিকের গাড়িতে করে 3 জন পালাতে শুরু করে। কিন্তু এতেও জেমস দমে যায় না। সে তখনও তাদের পিছু নিচ্ছিল। তবে শেষ পর্যন্ত সে তাদের আর ধরতে পারছিল না। জাসি ডিকিকে জিজ্ঞাসা করে ওই ভয়ানক লোকটা কে ছিল। উত্তরে ডিক জানায় ওই লোকটা হলো মাইকের ইয়াঙ্গার ভার্সন। সে হলো MI6 এর এমন একজন এজেন্ট যে এখন মাইকের জায়গা দখল করে নিয়েছে এবং সে এখন সেই কাজগুলোই করছে যেগুলো আগে মাইক করত। অনেকক্ষণ পর তারা শহরের মধ্যে চাইন নামে সেই লোকটার সঙ্গে দেখা করতে চলে আসে। এখানে জাসি মাইককে জিজ্ঞাসা করে কেন সে তাকে সাথে নিতে চাইছে না। উত্তরে মাইক জানায় তার পেছনে অনেক বড় বিপদ রয়েছে, তাই সে চায় না জাসির উপরে তার বিপদের ছায়া পড়ুক। এই সমস্যা থামাতে হলে তাদের এই সমস্যার মূলে যেতে হবে এবং সেটাকে শেষ করতে হবে। যাওয়ার আগে জাসি মাইকের কাছ থেকে কথা নেয় যে সে যেন আবারও ফিরে আসে, কিন্তু মাইক তখন সেই কথার কোনো জবাব দিতে পারছিল না। রাত হলে তারা 3 জন একটি নাইট ক্লাবের মধ্যে প্রবেশ করে। এদিকে সিকিউরিটি ক্যামেরায় মাইককে আসতেই শ্যাম ও রোজ দুজনেই মাইকের লোকেশন পেয়ে যায় এবং তারা নিজেদের লোকদের কাজে লাগিয়ে দেয়। এরপর মাইক সেই অপরাধী চাইনের সঙ্গে দেখা করে। মাইককে দেখে চেইন বেশ চমকে যায়, কারণ বাকিদের মতো সেও ভাবছিল মাইক মারা গেছে। মাইক চাইনকে বলে জাসিকে স্পেনে পাঠিয়ে দিতে হবে এবং একটি জাল আইডেন্টিটির মাধ্যমে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করে দিতে হবে। প্রথমে চাইন এতে রাজি হতে চাইছিল না। তা দেখে মাইক বলে, আমার হ্যাকারদের কাছে তোমার সব গোপন তথ্য লুকিয়ে আছে, যেখানে তুমি পাচার করা মেয়েদেরকে লুকিয়ে রাখো। যদি আমার সাহায্য করতে রাজি না হও তবে সেই তথ্য এখনই MI6 এর কাছে চলে যাবে, আর সেটা করলে তোমার মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাবে। এসব শুনে চাইন ভাবনায় পড়ে যায়। সে বুঝতে পারে মাইকের কথা না শুনলে তার বড় ক্ষতি হয়ে যাবে।
তাই সে সবকিছু রেডি করার জন্য মাইককে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। জাসি এসব জানতে পেরে খুব কষ্ট পেয়ে যায় যে মাইক তাকে এখান থেকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর চাইন একটি জাল পাসপোর্ট নিয়ে কিছু নগদ টাকা নিয়ে সেখানে আসে এবং তার লোকদের সঙ্গে দেখা করতে বলে, যারা জাসিকে স্পেনে পৌঁছে দেবে। মাইকও চাইনে লোকদের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এরই মধ্যে শ্যাম ও রোজের পাঠানো অফিসাররা সেখানে পৌঁছে যায়। মাইক সব বুঝতে পারে এবং লড়াই শুরু করে দেয় এবং একে একে এজেন্টদেরকে খতম করতে শুরু করে। মাইকের আক্রমণ এতটাই নিখুঁত ছিল যে কোনো অফিসার তার সামনে টিকতেই পারছিল না। দেখতে দেখতে সে একাই সেখানে থাকা বেশিরভাগ অফিসারকে মেরে ফেলে। লড়াইয়ের এক পর্যায়ে একজন অফিসার সুযোগ বুঝে জাসিকে জোর করে একটি ভ্যানের মধ্যে ঢুকিয়ে ফেলে। এদিকে মাইক জাসিকে দেখতে না পেয়ে দ্রুত ডিককে কল করে এবং সেই ভ্যানের লোকেশন জানতে চায়। ডিক সাথে সাথে ক্লাবের সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে ফেলে এবং মাইককে ভ্যানের রাস্তা জানিয়ে দেয়। মাইক এক মুহূর্ত দেরি না করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং পথের প্রতিটি অফিসারকে খতম করতে থাকে। এক পর্যায়ে সে জাসিকে সেই ভ্যান থেকে উদ্ধার করে। জাসি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে বুঝতে পারে মাইক তাকে কেন পাঠিয়ে দিতে চাইছিল। এরপর তারা একটা বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জেমস তখনও মাইকের পিছু ছাড়ছিল না। সে আবারও তাদের তাড়া করতে শুরু করে। মাইক জাসিকে নিয়ে সোজা ডক এলাকায় চলে আসে। দেখা যায় সেখানে চাইনের একজন লোক তাদের জন্য নৌকা নিয়ে অপেক্ষা করছে। মাইক জাসিকে বুঝে বলে যে সে স্পেনে একেবারে নিরাপদ থাকতে পারবে, তাই তাকে যেতেই হবে। কিন্তু জাসি কিছুতেই মাইককে ছেড়ে যেতে চাইছিল না। মাইক তাকে কথা দেয় সে অবশ্যই স্পেনে গিয়ে তার সঙ্গে দেখা করবে। এমন সময় হঠাৎ করেই একটি গুলির আওয়াজ শুনে মাইক জাসিকে ধাক্কা দিয়ে নৌকায় ফেলে দেয়। চাইনের লোকেরা জাসিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সেখানে জেমস হাজির হয়। তবে এবার মাইক জেমসকে কোনো অস্ত্র ছাড়া হাতাহাতি করার জন্য আহ্বান জানায়। এটি ছিল জেমসের আত্মসম্মানের ব্যাপার, তাই সেও মাইকের প্রস্তাবে রাজি হয়ে যায়। শুরু হয় ব্ল্যাক ডেল্টা অপারেশন। প্রথম ও দ্বিতীয় অফিসারদের মধ্যে এক ভয়ানক মরণযুদ্ধ। লড়াইয়ে কেউ কারো চেয়ে কম ছিল না। তবে বয়সের ভার থাকা সত্ত্বেও মাইক প্রমাণ করে দেয় যে বাপ সবসময় বাপই হয়। সে বুঝিয়ে দেয় সে জেমসের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। এক পর্যায়ে মাইক তার হাতে থাকা লোহার রড দিয়ে জেমসকে সেখানেই শেষ করে দেয়। পরদিন সকালে শ্যাম দেখতে পায় তার বাড়ির বাইরে সব গার্ড মারা পড়ে আছে। সে বুঝতে পারে মাইক তার কাছে পৌঁছে গেছে এবং এবার তার পালা। শ্যাম মাইককে বলে, তুমি ছিলে আমার সবচেয়ে ভয়ানক অস্ত্র, কিন্তু তুমি আমাদের কথা না মেনে নিজের মতো চলতে শুরু করলে। এটা একদমই উচিত করনি। মাইক উত্তরে বলে, আমি যদি শুধু মানুষ মারার কাজ করতাম তবে তোমাদের MI6 কন্ট্রাক্ট কিলার হয়ে যেতাম। শ্যাম বলে ওঠে, টাকাই তো পৃথিবীর সবকিছু, তুমিও তো টাকার জন্য আমাদের অর্ডার ফলো করতে। শ্যাম মাইককে আবারও তার সঙ্গে কাজ করার সুযোগ দেয় এবং অফার করে যে দুজনে মিলে MI6 নিজেদের মতো চালিয়ে পুরো দুনিয়াকে তাদের হাতের মুঠায় করে রাখবে। মাইক বলে, আমি এসব চাইলে 10 বছর আগেই করে ফেলতে পারতাম। এই কথা বলে শ্যামকে গুলি করে মেরে ফেলে। গল্পের শেষে 1 মাস পরের দৃশ্য দেখানো হয়। জাসিকে স্পেনের একটি রেস্টুরেন্টে বসে থাকতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে রোজ মনিটরের সাহায্যে জাসির উপরে নজর রাখছিল। রোজ জানতো মাইক কিছুতেই জাসিকে একা ছাড়বে না। এরই মধ্যে জাসির কাছে মাইকের পক্ষ থেকে একটা গিফট চলে আসে। জাসি সেটা খুলতেই ভেতরে দাবার একটা রানীগুটি দেখতে পায়। গিফটটা দেখে জাসি বুঝতে পারে যে মাইক এখনো বেঁচে আছে এবং তার আশেপাশেই হয়তো কোথাও আছে। সঠিক সময় সে অবশ্যই জাসির সঙ্গে দেখা করবে। এটা বুঝতে পেরে জাসি মুচকে একটা হাসি দেয়। আর এভাবেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমি খুব কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি। আমি চাইলে বেটিংয়ের স্পন্সর নিতে পারতাম, সেক্ষেত্রে আমার চ্যানেলের এবং আপনাদের ক্ষতি হবে ভেবে আমি সেগুলো এড়িয়ে চলি। তাই আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।